যদি আপনি 5 বছর কাজ করে কোটিপতি হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি 5 বছরের ইনভেস্টমেন্ট প্ল্যান জানতে চান কোটিপতি হওয়ার জন্য, তাহলেও এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক 5 বছরে কোটিপতি হওয়ার যাত্রা। দুই বন্ধু ছিল, একজনের নাম রাম এবং অন্যজনের নাম শ্যাম। দুজনেই জীবনে বড় কিছু করতে চাইতো, বড় বড় স্বপ্ন দেখতো দুজনেই, কিন্তু দুজনের ক্যারেক্টার ছিল বেশ আলাদা। রাম ছিল অনেকটা আপনাদেরই মতো, যার অনেক কিছু শেখার আগ্রহ ছিল, অনেক বই পড়তো, ভিডিও দেখতো, নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে। রাম ছিল আইপি ক্যারেক্টারের, মানে ইমপ্যাশেন্টলি প্যাশেন্স, অর্থাৎ যে কিনা কোনো কিছু করার জন্য ইমপ্যাশেন্ট থাকতো, কিন্তু সেই কাজের রেজাল্টের জন্য খুবই ধৈর্য ধরে থাকতো। শ্যাম ছিল সম্পূর্ণ উল্টো ক্যারেক্টারের, পিআই, মানে পেশেন্টলি ইমপ্যাশেন্ট, অর্থাৎ কোনো কাজ করার সময় দেরি করত। যেমন ভিডিও আজ নয় কাল বানাবো, বা ওই কাজটা কাল শুরু করব, কিন্তু কাজটা যখন করে ফেলতো তারপর ইমপেশেন্ট হয়ে পড়তো, অর্থাৎ কাজটার তৎক্ষণাৎ রেজাল্ট চাইতো, না পেলে অধৈর্য হয়ে পড়তো। এর ফলে সে লাইফে সবসময় শর্টকাট খুঁজতে থাকতো। এটা হয়তো আমরাও করে থাকি, কিন্তু আখেরে তাতে কখনোই ভালো ফল হয় না, উল্টে আমাদের ক্ষতি হয়। রাম শ্যামকে একটি লাইফ লেসনের মাধ্যমে তার জীবনে পরিবর্তন এনেছিল, যা কিনা আমাদের জীবনেও পরিবর্তন আনতে পারে। আসুন দেখে নেওয়া যাক রামের শ্যামকে বলা সেই রিয়েল স্টোরিটা, কিভাবে একটা লোক 5 বছরে জিরো থেকে কোটিপতি হয়েছিল। সেন্ট্রাল আমেরিকার সব থেকে গরিব দেশ হন্ডুরাসে জুনিগা নামে একটি পরিবার বাস করত। জুনিগা দম্পতির 3টি বাচ্চা ছিল, 2টি ছেলে আর একটা মেয়ে। তারা যেখানে বাস করত সেই জায়গাটা এতটাই খারাপ ছিল যে সেখানে কোনো পাকা রাস্তা পর্যন্ত ছিল না, ভালো খাবারও জুটত না তাদের, পরিশ্রুত পানীয় জল বা ইলেকট্রিসিটিও ছিল না। জুনিগা পরিবার খুবই সমস্যায় দিন কাটাচ্ছিল, তাই তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় চলে যায় নর্থ আমেরিকার ফ্লোরিডাতে এবং ইমিগ্রেন্ট হিসাবে নতুন জীবন শুরু করে। সেখানেও তাদের কাছে থাকার জন্য ভালো ঘর ছিল না, না ছিল ভালো খাবারের জোগান, কিন্তু তাদের বাবা কিছু না কিছু কাজ করে উপার্জন করা শুরু করে। কোনো রকমে তাদের দিনগুলো কাটছিল। খাবার, পানীয়, ইলেকট্রিসিটির মতো জিনিসগুলো তারা জোটাতে পারলেও কখনোই তারা সচ্ছলতার মুখ দেখতে পায়নি। তাদের বাবা মা সর্বদা সন্তানদের কঠিন পরিশ্রম করার পরামর্শ দিত। দম্পতির 3 সন্তান এটা বুঝতে পেরেছিল যে এই দুনিয়াতে টিকে থাকতে গেলে পরিশ্রমের বিকল্প কিছু নেই। 3 সন্তানই একটু বড় হওয়ার পর কাজ করতে শুরু করে। সবচেয়ে ছোট জনের নাম ছিল জোস। সে সবসময় আলাদা কিছু করতে চাইতো। সে ছোট্ট থেকেই নিজের বাবা মাকে কঠিন পরিশ্রম করতে দেখেছিল, তাই সে সবসময় চাইতো কিছু করতে যাতে কিনা পরিবারের দারিদ্রতা দূর হয়। সে সবসময় এটা নিয়ে ভাবনা চিন্তা করত, সবসময় চাইতো কিছু একটা করে ধনী হতে, যাতে কিনা সে তার বাবা মাকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারে আর গোটা পরিবারকে আনন্দে রাখতে পারে। দুই ভাই খুবই স্টাইলিশ ছিল, তারা নিজেদেরকে সব সময় ওয়েল ড্রেসড এবং ওয়েল গ্রুম রাখত। এটা করতে তারা ভালোবাসত। 2012-13 সাল নাগাদ যখন ইনস্টাগ্রাম একদম সদ্য সদ্য এসেছিল, দুই ভাই মিলে টিএমএফ নামে একটা পেজ বানিয়েছিল। টিএমএফ, টিচিং মেন্স ফ্যাশন। সেখানে তারা নিজেদের বিভিন্ন ফটো আপলোড করত আর মেন্স ফ্যাশনের উপর বিভিন্ন কন্টেন্ট বানাতো। সেই সময় ইনস্টাগ্রাম সম্পর্কে খুব কম লোকই জানতো, কিন্তু তার মধ্যেও যেহেতু তাদের কন্টেন্ট ছিল ইউনিক এবং বেশ ইন্টারেস্টিং, তাই তাদের ইনস্টাগ্রামে ধীরে ধীরে গ্রো হতে থাকে। ইনস্টাগ্রামে এই গ্রোথ লক্ষ্য করে জোস একটা ইউটিউব চ্যানেল শুরু করে, যেখানে একইভাবে মেন্স ফ্যাশনের উপর বিভিন্ন কন্টেন্ট বানাতে থাকে। সেই সময় জোসের বয়স ছিল মাত্র 18 বছর। ওই বয়সেই তার মধ্যে কিছু করার জন্য একটা খিদে ছিল, তাই সে ওই বয়সেই অনেক কিছু করার চেষ্টা করেছিল। এর আগেও সে কখনো গাড়ি ধোয়ার ব্যবসা করেছিল, কখনো আবার ঘাস কাটার ব্যবসা করেছিল, কিন্তু সেগুলোর কোনোটাতে সে সাকসেস পায়নি। তার ইনস্টাগ্রাম এবং ইউটিউব খুবই ভালোভাবে চলছিল, তাই পরবর্তী পদক্ষেপ হিসাবে সে একটা ই কমার্স স্টোর খোলে। মাত্র 18 বছর বয়সেই সে নিজের তৈরি কোম্পানির সিইও হয়ে যায়, এবং যেহেতু ভালো উপার্জন করছিল তাই সে কলেজ যাওয়া বন্ধ করে দেয়। সে ব্যবসায় ক্রমশ উন্নতি করতে থাকে, কিন্তু একটা সময়ের পর খারাপ সময় আসে। মাত্র 1.5 বছরে সে প্রায় $15,000 ঋণে আটকে পড়ে। তার তৈরি ই কমার্স স্টোরের কোনো জিনিসই আর বিক্রি হচ্ছিল না। তাদের যত সেভিংস ছিল সব শেষ হয়ে আসছিল। বাবা মায়ের সেভিংসে তখন তাদের দিন চলছিল। সেই সময় সে রিয়েলাইজ করে যে তার খুব বড় ভুল হয়ে গেছে। কলেজ ড্রপ আউট হওয়াটা তার ঠিক হয়নি।
সে মনে করতে থাকে তার দেখা বড় বড় স্বপ্নগুলোই তার পতনের কারণ। সে দেখে তার কলেজের বন্ধুরা বেশ ভালো জায়গায় চাকরি করছে, যা দেখে সে আরো দুঃখী হয়ে যায়। আর সে কিনা কলেজ ছেড়ে ব্যবসা করতে গেছিল, আর যার ফলে সে সবকিছু ডুবিয়ে বসে আছে। কিন্তু এত কিছুর পরেও তার মধ্যে নতুন কিছু করার ইচ্ছা জাগছিল, তাই সে আবারও একবার নতুন করে শুরু করলো। সেটা 2016 সাল। সে এবার ঠিক করলো যে আগে সে একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু কোনটাতেই সাকসেস পায়নি। তাই এবার সে শুধুমাত্র ইউটিউবে ফোকাস করবে। আগে টিএমএফ এ যেখানে মাত্র 30,000 সাবস্ক্রাইবার ছিল, সেখানে সে ফুল ফোকাস দিয়ে কাজ করা শুরু করে। মাত্র 1 বছরেই 1.5 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যায়। আর এই 1 বছরে সে প্রায় $3.5 লাখ আয় করে। মাত্র 1 বছরেই সে একটা বিশাল টাকা আয় করেছিল। কিন্তু এই বিশাল টাকা উপার্জনের রাস্তাটা কি সহজ ছিল? একদমই না। সে নিজেকে মেন্টালি ও ফিজিক্যালি খুব স্ট্রং বানিয়ে নিয়েছিল এবং নিজেকে কনসিস্টেন্ট করেছিল। এই 1 বছর জোস দিন রাত এক করে দিয়েছিল। সে সারাদিন ধরে টপিক রিসার্চ করত, তারপর স্ক্রিপ্ট লিখত, তারপর সেই সব জামা কাপড় জোগাড় করত, ভিডিও শুট করত, এডিটিং করত, ভিডিও আপলোড করত। আর এই সব কিছুই সে কনসিস্টেন্টলি 365 দিন ধরে করে গেছিল। একটা দিনের জন্য সে বাদ দেয়নি, যার ফলে সে $3.5 লাখ আয় করেছিল। কিন্তু এর পরেও সে নিজের কাজকে ইমপ্রুভ করার চেষ্টা করে যাচ্ছিল। সে টিএমএফ এর জন্য নতুন টিম বানানোর কাজে মন দিয়েছিল। সে তার ভিডিও কোয়ালিটি আরো ইমপ্রুভ করার কাজে মনোনিবেশ করেছিল এবং এরপর সে একটা বিজনেস করার কথা ভেবেছিল। কিন্তু এইবার সে তার জন্য আরো বেশি রিসার্চ করেছিল এবং খুব পরিশ্রম করছিল। আর তারপর নিজের ক্লদিং ব্র্যান্ড লঞ্চ করেছিল, যার নাম ছিল এসেনশিয়াল। জোস আগের বিজনেস ফেইলিওর থেকে অনেক কিছু শিখেছিল এবং সেই এক্সপেরিয়েন্সকে এবারের বিজনেস তৈরিতে কাজে লাগিয়েছিল, যার ফলে এসেনশিয়াল বাজারে আসা মাত্রই সাকসেস পেয়েছিল। কিন্তু এই সাকসেসের পরেও সে থামেনি। সে তার ভাইয়ের সাথে আরো 3টি ব্র্যান্ড লঞ্চ করে। হি গ্রুমিং, যেখানে সে গ্রুমিং প্রোডাক্ট বিক্রি করত, জেড ব্ল্যাক, যেখানে সে সানগ্লাস বিক্রি করত, আর সান্টা লুসিয়া, যা ছিল একটা পারফিউম কোম্পানি। যার ফলে মাত্র 23 বছর বয়সে এবং শুরুর 5 বছরের মধ্যে জোস মিলেনিয়ার হয়েছিল। 25 বছর বয়সে সে তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে আর খুব শীঘ্রই বাবাও হয়ে যায়। আজ জোস জুনিগার বয়স 28 বছর। সে আজ কয়েক $1 মিলিয়ন আয় করে। ফ্লোরিডা ছেড়ে সে এখন দুনিয়ার সব থেকে ব্যয়বহুল শহর নিউ ইয়র্কে একটা পেন্ট হাউসে থাকে। সেখান থেকেই সে তার 4টি ব্যবসা পরিচালনা করে। তার কাছে আজ অনেক বিলাসবহুল গাড়ি আছে, আর এখন তার একটাই ড্রিম, সে এখন বিলিয়নিয়ার হতে চায়। 5 বছর জোস তার সমস্ত এনার্জি শুধুমাত্র ইউটিউবে ফোকাস করে কাজ করে গেছিল, আর তার ফলে সে সাফল্য পেয়েছিল আর এত টাকা আয় করতে পেরেছিল যা কিনা শুধুমাত্র ভালো ফান্ডে 5 বছর ইনভেস্ট করে কখনোই উপার্জন করা সম্ভব নয়। এ তো গেল জোসের জীবন কাহিনী, তার 5 বছরে কোটিপতি হওয়ার গল্প। কিন্তু আমরা যারা 15,000 টাকা আয় করতেও হিমশিম খাচ্ছি, তারা কিভাবে কোটিপতি হব? জোস তার জীবনে 3 স্টেপস রুল ফলো করেছিল। আমরা আলোচনার মাধ্যমে দেখে নিই তার জীবনের এই 3 লেসন্স, যা কাজে লাগিয়ে আমরাও জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারি। লেসন 1, হাঙ্গার অ্যান্ড ফিয়ার। জ্যাক পানস্কেপ নামে একজন বিখ্যাত সাইকোলজিস্ট ইঁদুরের উপর কিছু এক্সপেরিমেন্টস করেছিলেন। সেখানে তিনি দেখেছিলেন ইঁদুর সব থেকে বেশি মোটিভেটেড থাকে যখন সে ক্ষুধার্ত থাকে। এক্সপেরিমেন্টে ইঁদুরের লেজে একটা স্প্রিং বেঁধে দিয়েছিল আর তার সামনে একটা চিজের টুকরো রেখে দিয়েছিল। ইঁদুরটা ক্ষুধার্ত হলে খাবারের কাছে যাওয়ার জন্য জোর লাগাতো, অর্থাৎ খিদে বা হাঙ্গার ইঁদুরটাকে মোটিভেট করত। এর পরের এক্সপেরিমেন্টে তারা বিড়ালের স্মেল স্প্রে করে দিয়েছিল, আর তখন দেখা গেল ইঁদুরটা ভয় পেয়ে আরো জোর লাগাচ্ছে, অর্থাৎ ভয় বা ফিয়ার তাকে মোটিভেট করছে। তাহলে সংক্ষেপে বলা যায়, মোটিভেট থাকার জন্য এবং নিজের গোল অ্যাচিভ করার জন্য 2টি জিনিস কাজ করে, হাঙ্গার এবং ফিয়ার, যা কিনা জোসের জীবনেও দেখা গেছে। হাঙ্গার বা খিদে, এগিয়ে যাওয়ার খিদে, গোল অ্যাচিভ করার খিদে, টাকা উপার্জনের খিদে। ফিয়ার বা ভয়, গরিব থাকার ভয়, গোল অ্যাচিভ না করতে পারার ভয়, কিছু হারিয়ে ফেলার ভয়, বড় কিছু করতে না পারার ভয়। যখন হাঙ্গার এবং ফিয়ার একসাথে কাজ করে, তখন ভেতর থেকে কিছু করার একটা ইচ্ছে আপনাকে চালিত করতে থাকে, আর তখন মানুষ জীবনে অনেক কিছুই অর্জন করে ফেলে, যেরকমটা আমরা জোসের জীবনে দেখেছি। আপনিও যদি নিজের মধ্যে এরকম কোনো কিছু পাওয়ার জন্য বার্নিং ডিজায়ার নিয়ে আসতে চান ও আরো বিশদে সে বিষয়ে জানতে চান,
তাহলে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নামের এই বইটা একবার পড়ে দেখতে পারেন। লেসন 2, ট্রেন ইউর মাইন্ড অ্যান্ড বডি লাইক এ স্লেভ। বার্নিং ডিজায়ার আসার পরও সব থেকে বড় যে সমস্যাটা থেকে যায় তা হলো সবসময় আমাদের বডি এবং মাইন্ড নিজেদের কন্ট্রোলে থাকে না। কোনো সময় আমরা হয়তো অনেক কিছু করতে চাই, কিন্তু শেষমেশ আমরা কিছুই করে উঠতে পারি না, কারণ আমাদের ব্রেইন সেইভাবে ট্রেন নয় যাতে কিনা আমরা দীর্ঘ সময় ধরে মোটিভেটেড থেকে কাজ করতে পারি। আমাদের ইমোশনগুলো অনেকটা হাতির মতো। হাতিকে যদি দড়ি দিয়ে বাঁধি আর টেনে আমরা যদি তাকে সরাতে চাই তো পারবো না, কিন্তু সে আমাদের খুব সহজেই তার দিকে টেনে নিতে পারে। যেমন জাঙ্ক ফুড খাওয়ার জন্য, এক্সারসাইজ না করার জন্য, এই সবই। এই জন্যই আমাদের মাইন্ড এবং বডিকে ট্রেন করা উচিত। যত বেশি করে আমরা আমাদের মাইন্ড এবং বডিকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারবো, তত বেশি সম্ভাবনা থাকবে আমাদের গোলস অ্যাচিভ করার। আর এটা করার জন্য আমাদের 3 রুলস ফলো করতে হবে। এ, মনের কথা কম শুনে ব্রেনকে প্রাধান্য দিতে হবে। বি, কনসিস্টেন্সি, খুব বোরিং হলেও দীর্ঘ সময় ধরে কনসিস্টেন্ট থাকতে হবে। সি, সময় যখন কঠিন হবে পরিশ্রমও কঠোর করতে হবে। লেসন 3, ফোকাস অন লেস। আমরা অনেক সময় একাধিক গোল অ্যাচিভ করার জন্য একসঙ্গে কাজ করা শুরু করে দিই, মানে একই সঙ্গে সবকিছু করতে চাই, কিন্তু শেষমেশ দেখা যায় আমরা কোনোটাতেই সাকসেসফুল হতে পারি না। এই ক্ষেত্রে 3টি রুল মনে রাখা উচিত। রুল নাম্বার 1, একবারে একটা জিনিসেই ফোকাস করা উচিত। আপনি যদি আগামী 5 বছর শুধুমাত্র একটা জিনিসেই ফোকাস রাখেন, তাহলে আপনি আগামী 5 বছরে 99% লোককে পেছনে ফেলে এগিয়ে যাবেন। যেমন জোস ফ্যাশনের উপর ফোকাস রেখে তার জীবনে সাকসেস পেয়েছিল। রুল নাম্বার 2, ডিপ ওয়ার্ক সেশন। জোসের কাহিনীতে আমরা যেমন দেখেছিলাম যে সে দিনরাত এক করে কাজ করে চলেছে, ইউটিউবের উপর কাজ করত। সে সেটা গভীরভাবে বোঝার চেষ্টা করত। 10 মিনিট কাজ আর 20 মিনিট রিলস দেখে সময় নষ্ট নয়। ডিপ ওয়ার্ক মানে কোনো জিনিস গভীরভাবে বুঝে তার থেকে নতুন কিছু বের করে আনা। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যতক্ষণ না আপনি জিনিসটা ভালো করে বুঝতে পারছেন ততক্ষণ আপনি সেই ফিল্ডে অন্যের থেকে ভালো কাজ করতে পারবেন না। রুল নাম্বার 3, এনার্জি লেভেল। 1000 লোকের উপর করা একটা সার্ভেতে উঠে এসেছিল যে যারা কনসিস্টেন্টলি কাজ করে যায় তারা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট কাজ করে। যেমন ধরুন রোজ সকালে জিমে যাওয়া, বা জিম থেকে এসে 1 ঘন্টা স্ক্রিপ্ট লেখা, বা সন্ধ্যাবেলায় রেকর্ডিং করা। সার্ভেতে আরও একটা জিনিস উঠে এসেছে, তা হলো বেস্ট কাজের সময় হলো সকাল 9টা থেকে বেলা 12টা। আপনারাও এই সময়ই সব থেকে ইম্পর্টেন্ট কাজ করুন। লাইফে যেটা অ্যাচিভ করতে চান সেটা নিয়ে এই সময়ে কাজ করুন। আপনিও যদি জীবনে কিছু করতে চান তাহলে এই 3 লেসন্স এবং 3 রুলস অবশ্যই ফলো করুন। 3 lessons. 1. Hunger for earn money and fear for failure. 2. Train your mind and body like slave. 3. Focus less and be specific. 3 rules. 1. Focus on one thing at a time. 2. Follow deep work session. 3. Energy levels. আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। কাউকে মোটিভেট করতে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।